Hello SLST aspirants, welcome to today's slide. যারা যারা ফিজিক্যাল সায়েন্সে এসএলএসটি প্রিপারেশন করছো তাদের জন্য টার্গেট এসএলএসটি আমাদের এই ব্যাচ। আজকে আমরা পড়ব ভেক্টর। আমরা আগের তিনটে ক্লাসে রেস্ট অ্যান্ড মোশন অর্থাৎ স্থিতি ও গতি নিয়ে পড়াশোনা করেছি। আজকে আমরা শুরু করব আমাদের দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর। ভেক্টরের আজকে প্রথম ক্লাস। আজকে আমরা বেসিক ভেক্টরের জিনিস সেগুলো দেখব। তো ক্লাসটা শুরু করি, চলো। প্রথমে ভেক্টর পড়ার আগে আমাকে যেটা জানতে হয় যে ফিজিক্যাল কোয়ান্টিটি, হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি কাকে বলে। আচ্ছা, তো ভৌত রাশি কি? ভৌত রাশি হলো এমন কোনো ঘটনা, বস্তু বা পদার্থের এমন একটি বৈশিষ্ট্য যেগুলোকে আমরা মেজার করতে পারি, যা আমরা পরিমাপ করা যায় আর কি। যেমন, এবং পরিমাপ করে সেটাকে কোনো আমরা সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে সেগুলোকে আমরা বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, এগুলোকে আমরা কি করি, কোনো একটা ইউনিট বা কোনো একটা নাম্বার দিয়ে প্রকাশ করি। তাহলে এইগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? না, এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুই ভাগে ভাগ করা যায়, যার মধ্যে প্রথমটা হচ্ছে স্কেলার, দ্বিতীয়টা হচ্ছে ভেক্টর। এবার স্কেলার কোনগুলোকে বলবো? যার শুধু মান আছে কিন্তু দিক নেই। অনেকের কনফিউশন থাকবে, পরবর্তী স্লাইডগুলোতে কনফিউশনগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, তোমরা শুধু দেখো। এবার হচ্ছে আর একটা হচ্ছে ভেক্টর রাশি, যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে মান এবং দিক উভয়ই জানতে হবে, তাহলে সেগুলোকে আমরা বলবো ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই যে স্কেলার এবং ভেক্টর, যদি আমরা সায়েন্সের ডেভেলপমেন্ট, সায়েন্সের রিসার্চ নিয়ে দেখি পিছনে, তাহলে প্রথমে কিন্তু স্কেলার ডেভেলপ হয়েছে। অর্থাৎ যে কোনো ধরো ভর, দৈর্ঘ্য, এগুলোকে কিন্তু আমরা মাপতে শিখেছি আগে। কিন্তু যখন নিউটন সাহেব এলেন, যখন তার নিউটনের গতিসূত্র আবিষ্কার করছেন, যখন ফোর্স, ভেলোসিটি, সরণ, ত্বরণ এগুলো নিয়ে কাজ করছে, তখন কিন্তু নিউটন সাহেব একটু সমস্যায় পড়লেন। যেমন একটা ছোট্ট উদাহরণ দেই তোমাদেরকে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বক্স, এই বক্সটাকে যদি আমরা ঠিক ওই কর্নারটাতে প্লেস করতে চাই, তাহলে আমাকে কোন দিকে ফোর্স দিতে হবে? এবার একদিন কি হলো, নিউটন সাহেব আর নিউটন সাহেবের বন্ধু আহ, ওনার স্টাডি রুমে বসে চা খাচ্ছিলেন বা কফি খাচ্ছিলেন। এরপর তাদের মনে হলো যে আহ, যে এইটাকে সরানো দরকার, বক্সটাকে কর্নারে নিয়ে যেতে হবে। তাহলে এইবার নিউটন সাহেব প্রথমে ট্রাই করলেন, একা একা সম্ভব হচ্ছে না, কিন্তু পরবর্তীতে ডাকলেন তার বন্ধুকে, যে চলো আমরা দুজনে এটাকে ঠেলে কোণাতে সরিয়ে দিই। এইবার প্রথমে তারা তখন ধরো ভেক্টরের কোনো কিছুই জানে না, এবং ভেক্টর বলে যে একটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি হয় বা কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতে গেলে ভেক্টরও দরকার পড়ে, সেগুলো কিন্তু তখন তাদের জানা ছিল না। এবার ধরো নিউটন সাহেব এদিক থেকে ফোর্স দিলেন এবং নিউটন সাহেবের বন্ধু অপোজিট সাইড থেকে ফোর্স দিলেন, এবং দুজনেই ধরো 10 নিউটন 10 নিউটন করে ফোর্স দিলেন। তাহলে কি দেখা যাবে, যে বক্সটা কিন্তু একটুও সরবে না, যেখানে আছে সেখানেই থাকবে, কারণ অপোজিট দিকে কি হবে, দুটো ফোর্স, এবং ফোর্সের যে ডাইরেকশন সেটা কিন্তু অপোজিট ডাইরেকশন, এবং সেক্ষেত্রে কি হবে না, ফোর্সটা ক্যান্সেল আউট হয়ে যাবে, ফলে নড়ছে না। এবার বন্ধু বলছে ঠিক আছে, তাহলে আমি এই দিকটা আসি, তুমি আমার দিকটাই ফোর্স দাও। তাহলে যদি দুটো বন্ধুই একই দিকে চলে এসে ফোর্স দেয়, তাহলে কিন্তু বক্সটা এই দিকে চলে যাবে, তখন কিন্তু বক্সটা এই কর্নারে কিন্তু মিট করবে না। এবার নিউটন সাহেব ভাবলেন ঠিক আছে, তুমি এই দিক থেকে ফোর্স দাও, তুমি এই দিক থেকে ফোর্স দাও, আমি এই দিক থেকে ফোর্স দিই। এবার যখন আমি দুটো ফোর্সকে দেখুন অ্যাপ্লাই করলাম, তখন দেখা গেল যে বস্তুটা
এই বরাবর না গিয়ে, যেহেতু এই বরাবর ফোর্স দিচ্ছে, বা এই বরাবর না গিয়ে এর রেজাল্টেন্ট যে ডাইরেকশন আছে এই বরাবর বক্সটা চলতে শুরু করলো। তখন নিউটন সাহেব ভাবলেন যে আমরা যে ফোর্সগুলো অ্যাপ্লাই করছি, তাহলে ফোর্সগুলো কোন ডাইরেকশনে অ্যাপ্লাই করছি, কিভাবে অ্যাপ্লাই করছি, সেটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আমরা শুধু এখানে 10 নিউটন ফোর্স এবং এইখানে 10 নিউটন ফোর্স এবং বস্তুটা যে চলছে সেটা যে 20 নিউটন ফোর্সের জন্যই চলছে, অর্থাৎ 10 প্লাস 10 20 নিউটন ফোর্সের জন্যই চলছে, এমন কিন্তু কথা নয়। অর্থাৎ বস্তুটার এর যে রেজাল্টেন্ট, দুটো ফোর্সের যে রেজাল্টেন্ট ফোর্স, সেইটাকে কিন্তু শুধু আমরা একটা আমরা যে ফোর্সগুলো 10 নিউটন যে ফোর্সগুলো দিলাম, সেগুলো কোন কোন পার্টিকুলার ডাইরেকশনে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ধরো আমি যদি প্রথম কেসটার কথাই বলি, দুটো দুটো ফোর্স দিচ্ছিলাম 10 নিউটন কিন্তু অপোজিটের ডাইরেকশন অপোজিট, তাহলে একটা ফোর্স যদি 10 হয় তাহলে অপরটা কিন্তু হয়ে যাবে -10, তাহলে ওভারঅল কি হয়ে যাবে, ওভারঅল হয়ে যাবে 0, অর্থাৎ 0 নিউটন ফোর্স। তাহলে আমরা স্কেলারের নিয়ম অনুযায়ী কি জানি, 10 প্লাস 10 সবসময় 20 হতেই হবে, কিন্তু ভেক্টর বলছে না, 10 প্লাস 10 সবসময় 20 হবে না। সেক্ষেত্রে কিন্তু তার ডাইরেকশনের উপর ডিপেন্ড করবে, সে 10 প্লাস 10 20 হবে, না 10 প্লাস 10 15 হবে, না 12 হবে, সেটা কিন্তু ডিপেন্ডস করছে তার ডাইরেকশনের উপর। অতএব এইখানেই কিন্তু একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, যেটা উদাহরণটা নিলাম সেটা হচ্ছে ফোর্স। এরকম আরো অনেক কোয়ান্টিটি আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি, যেগুলোকে কিনা রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের কিন্তু ডাইরেকশনের দরকার। উইদাউট ডাইরেকশন উই ক্যান রিপ্রেজেন্ট দ্য ভেক্টর দিস ফিজিক্যাল কোয়ান্টিটি। তো তোমরা বুঝতে পারছো যে এমন কিছু কিছু রাশি আমরা পাবো, সেগুলোকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের ভেক্টরটা খুব প্রয়োজন। এরপরে যদি আমরা দেখি স্কেলার অ্যান্ড ভেক্টরের যদি উদাহরণ দেখি কি কি, যেমন ধরো আমরা এইদিকে স্কেলারের উদাহরণ দেখো, ভর, সময়, তাপমাত্রা, দূরত্ব, দ্রুতি। দ্রুতি আমরা আগের চ্যাপ্টারে পড়েছি স্থিতি গতিতে, যে দ্রুতি একটা স্কেলার রাশি কিভাবে, সেটাও কিন্তু আমরা দেখিয়েছি। যদি না দেখে থাকো আগের চ্যাপ্টারগুলো দেখে থাকো, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার একটা অপরটার সঙ্গে লিঙ্ক। যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা তারা গিয়ে দেখতে পারো, আর যাদের জানা আছে তাদের তো কোনো প্রবলেমই নেই। এরপর দেখো, যখন আমরা ভেক্টর নিয়ে কথা বলছি, আগের আগের চ্যাপ্টার আমরা দেখেছি সরণ কিভাবে একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, ভেলোসিটি কিভাবে একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, ফোর্স কিভাবে একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যাসেলারেশন কিভাবে ভেক্টর কোয়ান্টিটি। তো এইগুলো হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি, যেগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের কিন্তু ডাইরেকশন দরকার। তাহলে মোটামুটি ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। আর একটা ফিজিক্যাল কোয়ান্টিটির আসে, সেটা হচ্ছে টেনসার। তো টেনসার এখন তোমাদের 9-10 এর সিলেবাসের জন্য, অর্থাৎ এসএলএসি সিলেবাসের জন্য দরকার নেই, তো সেটা আমি টেনসার নিয়ে কোনো কথা বলছি না। তো এরপরে যদি আমরা দেখি, এবার দেখি আমরা ভেক্টরের প্রপার্টিজ কি, অ্যান্ড সরি এইখানে এইটা একটা মিস্টেক হয়েছে, এইটা হবে স্কেলারের বৈশিষ্ট্য, এটা কেটে দাও। সো এটা হবে স্কেলারের বৈশিষ্ট্য। স্কেলারের বৈশিষ্ট্য, সরি এখানে আমাদের পিপিটি বানাতে গিয়ে হয়তো ভুল হয়েছে, লক্ষ্যই করিনি। তো স্কেলার অ্যান্ড ভেক্টর, এবার হচ্ছে যদি আমরা প্রপার্টিজ দেখি তাহলে কি দেখব, যে স্কেলারের শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে বর্ণিত হয়। অর্থাৎ আমরা দেখেছি যে আগের স্লাইডে যে উদাহরণগুলো দেখলাম, সেগুলোতে কিন্তু স্কেলার কোয়ান্টিটি শুধু কোনো একটা ম্যাগনিটিউড ভ্যালু অর্থাৎ মান দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি হবে না, মান ও দিক উভয় দ্বারা বর্ণিত হয়। অর্থাৎ একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে গেলে তোমাকে তার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটো জিনিসই দরকার। এইবার স্কেলার কিন্তু সাধারণ বীজগণিতিক নিয়ম অনুসারে যোগ করা হয়। অর্থাৎ দুটি
একটা 5 কেজি ওয়েট আলু প্লাস 5 কেজির অনিয়ন। এবার দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কিন্তু 10 কেজি পাবো। কিন্তু ভেক্টর কিন্তু বলছে ভেক্টরের যোগ নর্মাল বীজগাণিতিক নিয়ম অনুসারে হয় না। এক্ষেত্রে আমরা ইউজ করি ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল আর হচ্ছে সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল। সেগুলো আমরা দেখব পরবর্তীতে যখন আমরা ভেক্টর অ্যালজেব্রা নিয়ে পড়াশোনা করব নেক্সট লেকচারে। তখন কিন্তু আমরা এই ত্রিভুজ সূত্র কিভাবে অ্যাপ্লাই হয়, প্যারালেলোগ্রাম ল কিভাবে অ্যাপ্লাই হয় সেগুলো কিন্তু দেখব। এইবার বলছে স্কেলারের ক্ষেত্রে কিন্তু সাধারণ বীজগণিত নিয়ম অনুসারে গুণ করা হয়, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমরা দেখব যে ভেক্টরের ক্ষেত্রে দু রকম ভাবে আমরা গুণ করতে পারি। একটা হচ্ছে স্কেলার ডট বা স্কেলার গুণন বা ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস প্রোডাক্ট। আচ্ছা, 4 নাম্বার প্রপার্টিস কি বলছে, এটি একটি সংখ্যা এবং একক, যেমন 5 কেজি একটা সংখ্যা 5 এবং তার সঙ্গে একটা ইউনিট আছে একক, সেটাকে আমরা 5 কেজি। কিন্তু ভেক্টর কিন্তু একটা কিভাবে প্রকাশ করা হয়, ভেক্টর একটা গ্রাফিক্যালি একটা তীর চিহ্ন, যেমন এইখানে দেখো এর মাথায় একটা তীর চিহ্ন বসানো হয়েছে, মানে এই এ যেটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি সেটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। অর্থাৎ এটা যদি ফোর্স হয় তাহলে আমরা লিখবো এফ, তার মাথার উপর একটা দেবো অ্যারো, তাহলে বুঝতে পারবো যে ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। বুঝতে পেরেছি? চলো নেক্সট স্লাইড আমরা দেখছি যে এই যে আমরা এখন ভেক্টর পড়বো, আমরা কিন্তু এখনো ভেক্টর পড়া শুরু করিনি, আমরা ভেক্টরের বেসিক কেন পড়বো কি ব্যাপারটা জানার চেষ্টা করছি। এবার যদি আমরা ভেক্টরের যদি আমরা ব্যবহার দেখি, কেন আমাদের ভেক্টর পড়াটা এতটা গুরুত্বপূর্ণ, তাহলে আমরা যদি ব্যবহারিক ক্ষেত্রে দেখি, যেমন আমরা যখন সরণ, বেগ, ত্বরণ অর্থাৎ মেকানিক্স নিয়ে যখন আমরা তারপরে বলবিদ্যা অর্থাৎ মেকানিক্স, যেখানে বল, ভরবেগ, ঘর্ষণ এইসব নিয়ে যখন আমরা পড়াশোনা করব, তখন কিন্তু আমাদের ভেক্টর জিনিসটা খুব ওতপ্রোতভাবে জড়িত। যেমন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন, বস্তুর গতির হার কত, দিক কোন দিকে, বেগের পরিবর্তনের হার কত, অর্থাৎ বেগের পরিবর্তনের হার মানে ত্বরণ কত, সেটাকে বোঝাতে গেলে আমাকে একটা ভেক্টর রাশির দরকার। তো এরপরেও ধরো যদি আমরা মেকানিক্সে যাই অর্থাৎ বলবিদ্যায় যাই, তাহলে বস্তুর উপর বলের মান কত, দিক কোন দিকে বলটা প্রয়োগ হচ্ছে, এবং সংঘর্ষের অর্থাৎ ফ্রিকশনের ফলে কোন দিকে তার হচ্ছে মুভমেন্টটা হবে, কতটা মুভমেন্ট হবে। সো এইসব জিনিসগুলো, এবং কোনো একটা বল যাচ্ছে তার বিপরীত দিকে আর একটা বল যদি আমি প্রয়োগ করি, তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে হবে, কোন দিকে কাজ করবে, কিভাবে কাজ করবে, এই জিনিসগুলো বোঝাতে গেলে কিন্তু আমাকে ভেক্টরটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপরে ধরো মহাকর্ষ, অর্থাৎ আমরা যদি গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে কথা বলি, তাহলে আমরা জানি গ্র্যাভিটেশনাল ফোর্স কোনো একটা মুভমেন্ট সবসময় নিচের দিকে কাজ করে। তাহলে সেক্ষেত্রে যদি একটা কোনো অবজেক্টের উপর অনেকগুলো বল ক্রিয়া করছে, ধরো সেটা উপরে আছে, গ্রাউন্ড থেকে উপরে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাই ডিফল্ট একটা গ্র্যাভিটেশনাল ফোর্সও কিন্তু কাজ করবে নিচের দিকে। তাহলে সেই ডাইরেকশনটা বোঝানোর জন্য কিন্তু আমার ভেক্টর প্রয়োজন, ঠিক আছে। এবং আকর্ষণ বা বিকর্ষণের দিক, যে আমি কোন দিকে আকর্ষণ হচ্ছে, কোন দিকে বিকর্ষণ হচ্ছে, কিভাবে রিয়াক্ট করছে, সেগুলো কিন্তু বোঝাতে গেলে আমাকে অবশ্যই অবশ্যই দিক কিন্তু মেনশন করতেই হবে। অতএব আমরা যখন এইসব মহাকর্ষ বা মহাকর্ষ ক্ষেত্রে এইসব জিনিসগুলো নিয়ে আমরা পড়াশোনা করব বা জানবো, সেক্ষেত্রেও কিন্তু আমার ভেক্টরটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমরা ইলেকট্রোম্যাগনেটিক অর্থাৎ তড়িৎ চুম্বকত্ব নিয়ে যদি পড়ি, তাহলে আমরা জানি যে কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে যদি ইলেকট্রিসিটি অর্থাৎ কারেন্ট যায়, তাহলে তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা কি পাই। এবার এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কিন্তু কারেন্টের যে ডাইরেকশন হবে তার রাইট হ্যান্ড যে আমাদের রুল আছে সেই অনুযায়ী আমাদের বাকি আঙুলগুলো যেদিকে থাকবে সেই বরাবর কিন্তু ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে, সেগুলো কিন্তু আমরা ওই কারেন্ট ডাইরেকশন দেখে আমরা কিন্তু এই
চুম্বক ম্যাগনেটিক ফিল্ডে যে ডাইরেকশন হবে কোন দিকে হবে সেগুলো কিন্তু বোঝাতে গেলে আমাদের অবশ্যই কি ভেক্টরের প্রয়োজন হয়। বোঝা গেল? এরপরে যেমন লরেন্স ফোর্স নিয়ে যখন আমরা পড়াশোনা করব তখন কিন্তু আমাদের ভেক্টরটা খুবই দরকার। এরপরে আরো যেমন আছে, যেমন আলোক বিজ্ঞান বা তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস নিয়ে যখন আমরা কথা, ইলেকট্রোম্যাগনেটিক ধরো পুরোটাই ভেক্টর, কারণ ভেক্টর ছাড়া ইলেকট্রোম্যাগনেটিক ডিফাইন্ডই করা যায় না। তো এই যে এই একটা রে, একটা ওয়েভ কোন দিকে প্রপাগেট হচ্ছে, তার আহ, বিভিন্ন মোড থাকে, সেগুলোকে ডিফাইন করার জন্য কিন্তু আমাদের ভেক্টর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর ধরো ফ্লুইড ডাইনামিক্স, অর্থাৎ প্রবাহের বেগ, সেটা বোঝাতে গেল। তারপর ধরো এয়ারোডাইনামিক্স, মানে এয়ারোডাইনামিক্স যদি আমরা জানতে চাই। তারপরে বিভিন্ন ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, ইলেকট্রনিক্স ক্ষেত্রে, সব ক্ষেত্রেই আমরা যদি যেখানেই ভেক্টর কোয়ান্টিটিগুলো পাবো সেখানে এগুলো রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু ভেক্টরটা জানা অবশ্যই বড়। তার থেকে বড় কথা হচ্ছে ভেক্টরের অ্যালজেব্রা জানা, ভেক্টরের ডেরিভেশন, ভেক্টরের ইন্টিগ্রেশন, তারপরে আরো অনেক কিছু আছে আমরা আস্তে আস্তে পড়বো, ডাইভারজেন্স, কার্ল। সো কেন এগুলো ইউজ করা হয় সেইগুলো আমরা আস্তে আস্তে জানবো পরের লেকচারে, একসাথে পড়লে হয়তো খুব অসুবিধা হবে। তাহলে আমরা মোটামুটি আজকের এই স্লাইডটাতে দেখলাম যে আমরা যদি ফিজিক্স নিয়ে শুধু পড়াশোনা করি তাহলেও কিন্তু ফিজিক্সের প্রত্যেকটা অনেক চ্যাপ্টারে আমরা কিন্তু আমাদের ভেক্টরটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, বা আমরা বলতে পারি ভেক্টর ইজ এ ম্যাথমেটিক্যাল টুল to represent any kind, not any kind, there are several kind of things, there are several kind of physical quantity, so without a vector we can represent them. So তো এইগুলো, এই এই যে আমরা আমরা ভেক্টর চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা একটা ছোট্ট একটা মোটিভেশন নিলাম যে আমাদের ভেক্টরটা পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। সো পরের চ্যাপ্টারে যদি দেখি আমরা এখানে দেখবো টাইপস অফ ভেক্টর। এইটাতে এতটা তোমরা একবার দেখে রাখো যে জিরো ভেক্টর, ইউনিট ভেক্টর, পজিশন ভেক্টর, ইকুয়াল ভেক্টর, প্যারালাল ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর, কোপ্লানার ভেক্টর, তোমার কারেন্ট ভেক্টর, ফ্রি ভেক্টর, বাউন্ড ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ভেলোসিটি ভেক্টর, অ্যাসেলারেশন ভেক্টর, ফোর্স ভেক্টর। তো এইগুলো শুধু তোমরা নামগুলো জেনে রাখো, এবং এইখানে তোমাদের স্লাইডে মেনশন করা আছে এবং ছোট ব্রিফ দেওয়া আছে। তো আমরা যখন ভেক্টরের বাকি ক্লাসগুলো করব আমরা কোথাও না কোথাও এইগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে? তো এইটা তোমরা শুধু একটা দেখে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেখানে তোমরা নিজেরা পড়ে দেখতে পারো। আর আমাদের তো টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে এর পিডিএফটা দেওয়াই থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের এই পিডিএফগুলো তোমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারো। সো এরপরে যদি আমরা দেখি, এবার আমরা আসছি আজকের বেসিক জিনিসগুলো পড়লাম, তারপরে আমরা ছোট্ট কয়েকটা বেসিক জিনিস শিখব, যে রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর ইউজিং এ কোঅর্ডিনেট। তাহলে আমাকে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে গেলে প্রথম যেটা দরকার সেটা কিন্তু আমাকে একটা কোঅর্ডিনেট সিস্টেম দরকার। যেমন কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমরা কি কি জানি, যেমন কার্টেসিয়ান কোঅর্ডিনেট, স্পেরিক্যাল কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল, কার্টেসিয়ান আবার 2D হয়, 3D হয়। সো আমরা মোটামুটি 9-10 এর জন্য আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট এনাফ। ফর হায়ার স্টাডিজ অর 11-12 সেক্ষেত্রে হয়তো গ্র্যাজুয়েশনে আমাদের লেগেছিল যে স্পেরিক্যাল কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। সো এখন আমরা যা যাবতীয় পড়াশুনো করব অর্থাৎ এসএলএসটির জন্য, তাতে কিন্তু আমরা বেশিরভাগই এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করব। এবার ধরো দুটো পয়েন্ট আছে, একটা এ অ্যান্ড বি। এখানে একটা পয়েন্ট এ অ্যান্ড এই পয়েন্ট বি। এই দুটো পয়েন্টের যদি পয়েন্ট আমরা কোঅর্ডিনেট সিস্টেমে দেখি তাহলে আমরা কি লিখবো? এইটা ধরো x1 y1 z1 and x2 y2 z2, এবং এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে একটা লাইন পাবো। এবার এই লাইনটাকে আমরা বলে দিলাম একটা ভেক্টর।
এবং এই ভেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট করব কি করে, কি করে? তাহলে সেই রিপ্রেজেন্টটা করা যায় যে যে ভেক্টরটা আমরা ধরো এ ভেক্টর ইজ ইকুয়াল টু ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। অর্থাৎ x2 হচ্ছে এক্স কোঅর্ডিনেট, মানে এক্স অ্যাক্সিস বরাবর ফাইনাল, x2 হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর along the x axis, this is the final position, and x1 is the initial position. So the difference, তাহলে এখানে যদি আমরা এদের যে ডিফারেন্সটা পাবো সেটা হচ্ছে এইটা হচ্ছে তার ভেক্টরের এক্স কম্পোনেন্ট, এবং এইখানে যেটা দেওয়া আছে আই ক্যাপ, এটা হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। আমরা পরের চ্যাপ্টারে ইউনিট ভেক্টর পড়বো, তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে কেন আমরা এখানে আই ক্যাপ লিখছি, কেন জে ক্যাপ লিখছি, কেন কে ক্যাপ লিখছি। সো আমরা যখন কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, যদি এরকম দুটো কোনো পয়েন্ট দেওয়া থাকে, তাহলে তার সেই পয়েন্ট দুটোকে নিয়ে আমরা একটা ভেক্টর রিপ্রেজেন্ট করতে পারি। সেটা কি করে না, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন and multiplied with unit vector. So এই যে x2 minus x1 এইটা কিন্তু একটা কি দেবে, এইটা দেবে একটা ম্যাগনিটিউড, বা এটা একটা ম্যাগনিটিউড দেবে, এবং এইটা কিন্তু একটা ইউনিট ভেক্টর দেবে। এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি তবে গিয়ে একটা ভেক্টর ক্রিয়েট হয়। আমরা আসবো ইউনিট ভেক্টর পড়ার সময়, আমরা এটা ব্যাপারটা আরো ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবো। এবং এইটাকে যদি আমরা তিনটে যেহেতু কোঅর্ডিনেট আছে, এক্সিস আছে এক্স ওয়াই জেড, সেইটাকে টোটালটাকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের y2 মাইনাস ওয়াই আর z2 মাইনাস z1 আমরা কে ক্যাপ দিয়ে এই টোটাল একটা থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেটে, অর্থাৎ কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমরা এইটাকে কিন্তু রিপ্রেজেন্ট করেছি। এবার এখানে আমি যেটা বললাম এক্স আই জে কে হচ্ছে এক্স ওয়াই অ্যান্ড জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এবার একক ভেক্টরটা কি সেটা আমরা পরবর্তীতে জানবো। তো এরপরে হচ্ছে ম্যাগনিটিউড ভেক্টর। এবং এবার আমরা ধরো কোনো একটা ভেক্টর এরকম ডিফাইন করলাম, বা যেখানে ডিফাইন নেই, শুধু দুটো পয়েন্ট দেওয়া আছে, সেক্ষেত্রে যদি আমরা ভেক্টরটার মান অর্থাৎ ম্যাগনিটিউড কত হবে সেটা যদি আমরা, মানে ওভারঅল ভেক্টরটার মান কত হবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব, মড অফ এ, মানে মড অফ এ দ্যাট ইজ কল্ড দ্য ম্যাগনিটিউড, and square root of final position minus initial position তার স্কোয়ার and plus final position minus initial position, so x axis বরাবর, y axis বরাবর এবং z axis বরাবর। তো এইটাকে যদি আমরা স্কোয়ার রুটের মধ্যে রাখি তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ম্যাগনিটিউড অফ ভেক্টর। বলতে পেরেছি? যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাও, দাদা এই জায়গাটা বুঝতে পারিনি। আমি চেষ্টা করব সেই তোমাদের ইস্যুগুলোকে আবার সময় মতো সলভ করে দেওয়ার। তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং টেলিগ্রামে তোমরা কমেন্টে লিখতে পারো, স্ক্রিনশট পাঠাও, দাদা এই জায়গাটা আমি বুঝতে পারিনি। আমি সেক্ষেত্রে তোমাদেরকে ওইটুকু পার্টিকুলার সেকশন বোঝানোর জন্য এক্সট্রা করে ভিডিও বা আমরা চ্যাটিংয়ে কথা বলে নিতে পারি। ঠিক আছে, নেক্সট যেটা পড়বো আমরা হচ্ছে ডাইরেকশন কোসাইন। দিক কোসাইন বা ডাইরেকশন কোসাইনটা কি? সো দিক কোসাইনটা কি? আচ্ছা, দিক কোসাইনটা করার আগে আমরা একটা জিনিস করে নিই, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। আচ্ছা, ইউনিট ভেক্টরটা কি? ইউনিট ভেক্টরটা বলছে যে ভেক্টরের মান হচ্ছে এক একক, তাকে আমরা বলবো ইউনিট ভেক্টর, এবং এটি শুধুমাত্র নির্দিষ্ট দিকের পরিচয় বহন করে। এইবার যে কোনো একটা ভেক্টর, তার একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট আছে, তার তিনটে অ্যাক্সিস আছে এক্স ওয়াই জেড, তার সাপেক্ষে একটা কিন্তু ভেক্টর ফর্ম করে। এইবার একটা কোনো, এবার সেই ভেক্টরটার যে দিক, অনলি ডাইরেকশন, সেই ডাইরেকশনটা বোঝানোর জন্য কিন্তু আমরা কি নেই, ইউনিট ভেক্টর নেই।
এবার ইউনিট ভেক্টরটা কি, যদি আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে ইউনিট ভেক্টরটা কি দাঁড়ায়। ধরো এই যে একটা ম্যাশন, সে কিন্তু একটা ওয়াল গাঁথছে। এবার ওয়াল গাঁথার সময় সে বারবার একটা পেন্ডুলাম দিয়ে কিন্তু মেজার করে নিচ্ছে। এটা যারা সব জায়গার মানে যারা গ্রাম বলো শহর বলো সবাই মোটামুটি জিনিসটা দেখে থাকবে, যে যখন রাজমিস্ত্রিরা কাজ করে তখন কিন্তু এরকম একটা পেন্ডুলাম দিয়ে মেজারমেন্ট করে। তো এইখানে কি মেজারমেন্ট করার সময় কোনো তুমি দেখতে পাও এখানে কোনো নাম্বার দেওয়া থাকে, এত মিটার, 2 মিটার, 3 মিটার, কোনো কিছু না। সিম্পল একটা পেন্ডুলাম এবং একটা দড়ি এবং একটা ওখানে একটা কাঠের মতো কিছু একটা থাকে, যেটা নিচের পেন্ডুলামের সাথে ওইটা একদম অ্যালাইন থাকে, মানে পেন্ডুলামের মিডিল পজিশন অ্যান্ড কাঠের মিডিল পজিশনটা অ্যালাইন থাকে, যে ক্ষেত্রে একদম স্ট্রেট ওয়ালটা তৈরি হয়। এবার ধরো আমরা আমাদের আমাদের কি হলো, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আমাদের বাড়ির প্ল্যান দিয়ে দিল, বললো যে এইখান দিয়ে একটা ওয়াল যাবে। এবার ইঞ্জিনিয়ার সাহেব তো একটা প্ল্যান দিয়ে দিল, ওয়াল দিয়ে দিল, কিন্তু ওয়ালটা যখন একটা রাজমিস্ত্রি তৈরি করে তখন কিন্তু প্রথমে যে গ্রাউন্ডের যে লাইনটা, সেটাও কিন্তু প্রথমে কি করে একটা দড়ি টানিয়ে নেয়, যে এই দড়ি বরাবর কিন্তু প্রথম ইটগুলো পাতা হবে। এবার পরবর্তী যখন সেকেন্ড রো বা থার্ড রো, ফোর্থ রো যখন ইটগুলোকে তুলছে উপরে, তখন কিন্তু প্রত্যেক ক্ষেত্রে দড়ির কিন্তু দরকার নেই। তখন কিন্তু এই প্যান্ডুলাম দিয়ে কি চেক করে না, এর যে ডাইরেকশনটা, অর্থাৎ উপরের দিকে যে জেড অক্সিস বরাবর যে ইটটা পরপর উপরে উঠে যাচ্ছে, এর ডাইরেকশনটা ঠিক আছে তো। যদি দেখো ইটটা একটুখানি হেলেও, প্রত্যেকটাতে যদি একটু একটু করে হেলতে থাকে, সরতে থাকে, ডাইরেকশনটা সরতে থাকে, তাহলে কিন্তু ওয়ালটা সোজা তৈরি হবে না, ওয়ালটা তৈরি হবে বেঁকা, তাই না? তাহলে এইভাবে ওয়ালটা উঠেছিল এইভাবে, কিন্তু শেষ হলো এইরকম ভাবে। তাহলে এইটা তো আমরা চাই না। তাহলে সেক্ষেত্রে কি করি আমরা, এর ইউনিট ভেক্টর, অর্থাৎ যে জেড অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর, অর্থাৎ সেই ইউনিট ভেক্টরটা চেক করি। অর্থাৎ টোটাল যদি এই একটা ভেক্টর হয়, এইটা যদি জেড অ্যাক্সিস হয়, তাহলে এইখানে যা ইউনিট ভেক্টর হবে, এইখানেও তাই ইউনিট ভেক্টর হবে, এইখানেও তাই ইউনিট ভেক্টর হবে। অর্থাৎ এর সমস্ত পজিশনে তার ইউনিট ভেক্টরটা কিন্তু কি হবে, সেম হবে। তাহলে এইটা আমাদের একটা, তাহলে ইউনিট ভেক্টর কি করে, ইউনিট ভেক্টর কোনো একটা ভেক্টরের ডাইরেকশন প্রোভাইড করে। বোঝা গেল? তো কোনো একটা ডাইরেকশন বোঝাতে গেলে আমাদের কিন্তু ইউনিট ভেক্টর দরকার। এবার ইউনিট ভেক্টর সম্বন্ধে প্রপার্টিজ কি বলছে। আচ্ছা, ইউনিট ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করব। ধরো কোনো একটা ভেক্টর আছে, এ ভেক্টর, তার ইউনিট ভেক্টর কি হবে না, এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। মড অফ ম্যাগনিটিউড, আমরা কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড কিভাবে নির্ণয় করে দেখলাম, ইনিশিয়াল পয়েন্ট মাইনাস ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল, তার স্কোয়ার রুট করলে তার ম্যাগনিটিউড বের হয়। তো আমরা প্রবলেম সলভের মাধ্যমে দেখবো, আরো ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে, কিরকম কিরকম প্রবলেম কোশ্চেন এক্সামে আসে, তো সেগুলো করলে আমরা মোটামুটি শিখতে পারবো। এরপরে আছে, অর্থাৎ ইউনিট ভেক্টরের মান সর্বদা কি হয়, 1 হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রপার্টিজ ইউনিট ভেক্টরের, মনে রেখো। ইউনিট ভেক্টরের মান সর্বদা কিন্তু 1 হয়। বোঝা গেল? এরপরে ইউনিট ভেক্টর কি করে, ইউনিট ভেক্টরের মান যেহেতু 1, তাহলে যে কোনো ভেক্টরের সাথে আমি যদি মাল্টিপ্লাই করে দিই ইউনিট ভেক্টর, তাহলে কিন্তু সেই ইউনিট তোমার হচ্ছে ভেক্টরটার কিন্তু পরিবর্তন হবে না, কিন্তু ডিরেকশনটা কিন্তু ইউনিট ভেক্টরে অ্যালং ডিফাইন্ড হবে। বোঝা গেল? তাহলে এই ইউনিট ভেক্টর কি করে, শুধুমাত্র দিক নির্দেশ করে, এবং এটা কিন্তু একটা এককহীন রাশি, অর্থাৎ এর কোনো ইউনিট নেই, ইউনিট ভেক্টরের কোনো ইউনিট নেই। এবার ইউনিট ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে, যে যদি সেটা এক্স অ্যাক্সিস বরাবর হয় তাহলে সেটাকে আমরা আই ক্যাপ বলি, যদি আমরা জেড ওয়াই অ্যাক্সিস বরাবর হয় সেটাকে আমরা জে ক্যাপ বলি, এবং কে জেড অ্যাক্সিস বরাবর হলে সেটাকে আমরা কিন্তু কে ক্যাপ বলি। তাহলে এইটা হলো একটা ইউনিট ভেক্টরের রিপ্রেজেন্টেশন অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস এন্ড অ্যালং জেড অ্যাক্সিস। বোঝা গেল? এবার যে কোনো ভেক্টর প্রকাশ্যে কিন্তু
যে কোনো ভেক্টরকে আমরা যদি একটা ভেক্টরের ম্যাগনিটিউড জানি এবং একটা ডাইরেকশন আমরা যদি ম্যাগনিটিউড জানি, তাহলে এইখান থেকে দেখো তোমরা আরো পরিষ্কার বুঝতে পারবে। ধরো একটা ভেক্টর এ, একটা ভেক্টর, সেটা বাই যদি তার ম্যাগনিটিউড করি তাহলে আমরা ইউনিট ভেক্টর পাই। তাহলে এখান থেকে আমরা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি না? অবশ্যই পারি। যেমন এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টরের ইউনিট ভেক্টর ইনটু মড অফ এ। তাহলে ইউনিট ভেক্টর একটা কি দেবে? ভেক্টর দেবে। আর মড অফ এ দেবে কি? একটা ম্যাগনিটিউড দেবে। তাহলে সেই ম্যাগনিটিউডটা ইউনিট ভেক্টরের সাথে মাল্টিপ্লাই হয়ে কি হবে না একটা টোটাল ভেক্টরটা দেবে। বোঝা গেল? এইবার ধরো এই যে ইটগুলো পরপর গাঁথা হচ্ছে, আমি বললাম এই ইটগুলো পরপর গাঁথা হচ্ছে। এবার এই একটা ইট ধরো আমার একটা ইউনিট ভেক্টর, যেটা কিনা আমাকে ডাইরেকশন দিচ্ছে যে এটা যদি তার ফ্রেজ হয় তাহলে কিন্তু এরকম ধরো একটা ফ্রেজ আঁকা আছে এখানে, তাহলে ফ্রেজটা কিন্তু আমাকে ডাইরেকশন দিচ্ছে। এই ইউনিট ভেক্টর ডাইরেকশন দিচ্ছে এবং এর সঙ্গে আমি কতগুলো ইট যোগ করেছি, তাহলে এর একটা ইউনিট ভেক্টর হবে, অর্থাৎ এটা ইউনিট ভেক্টর, এবং তার সঙ্গে কতগুলো 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা আমি ইট যোগ করেছি। তাহলে যে আমি জিনিসটা পাবো, অর্থাৎ এটা হচ্ছে একটা ম্যাগনিটিউড আর এটা হচ্ছে তার ইউনিট ডাইরেকশন, ওভারঅল একটা তৈরি হবে, সেটা কিন্তু আমাকে দেবে একটা ভেক্টর, যেটা কিনা আমাকে এই যে লাইনটা বা এই যে ইটের সারিটা এটা কোন ভেক্টর বরাবর আছে তার ডাইরেকশন কি সেটা কিন্তু টোটালটাই রিপ্রেজেন্ট করবে। বোঝা গেল? সো ইউনিট ভেক্টর থেকে আমরা কিন্তু ইউনিট ভেক্টর এবং যদি ম্যাগনিটিউড জানা থাকে সেখান থেকে আমরা কিন্তু ভেক্টর বের করতে পারি। আবার অপোজিট ভাগে একটা ভেক্টর দেওয়া থাকলে সেখান থেকে ইউনিট ভেক্টর তার ম্যাগনিটিউড আমরা কিন্তু বের করতে পারি। এবার হচ্ছে একই একক ভেক্টরের ডট গুণন 1 হয় এবং লম্ব একক ভেক্টরের ডট গুণন 0 হয়। এইটা আমরা আরো ভালো বুঝতে পারবো যখন আমরা ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট পড়বো, তখন ব্যাপারটা আরো প্রমাণ করে আমি তোমাদের দেখিয়ে দেবো কেন এই ডট প্রোডাক্ট 0 হয় এন্ড ক্রস প্রোডাক্ট হয়, সেটা আরো ভালো করে বুঝিয়ে দেবো। এখন আপাতত জানো যে আমরা যদি ধরো বলছে একই একক ভেক্টর আই ক্যাপ এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর ডট যদি আই ক্যাপ করি তাহলে আমি পাবো 1। বোঝা গেল? যদি জে ক্যাপ ডট জে ক্যাপ করি তাহলে আমি পাবো 1। যদি কে ক্যাপ ডট কে ক্যাপ করি তাহলে আমি পাবো 1। কিন্তু যখন আমি আই ক্যাপ ডট জে ক্যাপ করব তখন কিন্তু আমি পাবো 0। অপোজিট ভাবে আই ক্যাপ ডট কে ক্যাপ যদি আমি করি তখনও কিন্তু 0, মানে অপোজিট। যদি 90 ডিগ্রি এক্স ওয়াই জেড, দ্যাটস আর কার্টেসিয়ান কোঅর্ডিনেট এবং দ্যাটস বিলং দ্য 90 ডিগ্রি অ্যাঙ্গেল টু ইচ আদার। এবার যখনই এইটা একে অপরের ইউনিট ভেক্টরটা লম্ব হয়ে যাবে তখন কিন্তু আমরা সেক্ষেত্রে বলবো 0 ডট প্রোডাক্টের ক্ষেত্রে। এরপরে যদি সেটা ক্রস প্রোডাক্ট হয় তাহলে ক্রস প্রোডাক্ট হলে কি হবে? ক্রস প্রোডাক্ট হলে বলছে একই ক্রস প্রোডাক্ট একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিন্তু 0 হয়। অর্থাৎ আই ক্রস আই যদি আমি করি, আই ক্রস আই যদি করি তাহলে কিন্তু আমরা 0 পাবো। জে ক্রস জে যদি করি তাহলে কিন্তু আমরা 0 পাবো। কে ক্রস কে যদি করি তাহলে কিন্তু আমরা 0 পাবো। আবার যদি আই ক্রস জে করি তাহলে কিন্তু আমরা কি পাবো? কে ক্যাপ পাবো। এটার একটা অ্যান্টি ক্লকওয়াইজ ফর্মুলা আছে, যেমন ধরো এটা যদি আই হয়, এটা যদি জে হয়, এটা যদি কে হয়,
তাহলে যদি এইরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে আই অ্যান্ড জে ক্রস করলে পাবো কে, কে আর আই ক্রস করলে পাবো জে। এইভাবে হয়। আমরা এইগুলো কিন্তু ক্রস প্রোডাক্টের সময় আরো ভালো করে দেখব এবং বুঝবো। আপাতত ইউনিট ভেক্টরের প্রপার্টিস মধ্যে এটা ধরে রেখো যে যখনই কোনো সেম একক ভেক্টরের মধ্যে আমরা ডট প্রোডাক্ট করব তখন হবে 1, এবং যদি তা লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কোন অ্যাক্সিসের ইউনিট ভেক্টরের সঙ্গে যদি আমরা ডট প্রোডাক্ট করি তখন হবে 0, এবং যদি ক্রস প্রোডাক্ট করি একই ভেক্টরের মধ্যে তাহলে কিন্তু আমরা পাবো 0, এবং যদি আমরা অন্য অর্থাৎ লম্ব ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে অন্য আর একটা যেটা ওই দুটোর সঙ্গেই পারপেন্ডিকুলার আছে এইরকম একটা ভেক্টর আমরা পাবো। বোঝা গেল? আপাতত এতটুকু জেনে রাখো। তাহলে মোটামুটি আমরা ইউনিট ভেক্টর সম্বন্ধে জানলাম। এরপরে দেখি ইউনিট ভেক্টর নিয়ে কয়েকটা প্রবলেম করে নিই। এবার বলছে যদি 0.5 i ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ একটি একক ভেক্টর হয় তবে সি এর মান কত? বোঝা গেল? আচ্ছা, তোমাদের টাইম দিলাম। সিক্সটি সেকেন্ড 30 সেকেন্ড টাইম দিলাম। প্রবলেমটা করতে হবে না, তোমরা শুধু ভাবো। আমি এখানে পজ করলাম যে তোমরা 30 সেকেন্ড ভাবো যে অঙ্কটা আমরা কিভাবে করব, তারপরে তো আমি অঙ্কটা করিয়ে দেব। তাহলে চলো, ভেবে নিয়েছো? তাহলে অঙ্কটা করব কি করে? অঙ্কটা করতে গেলে আমাকে যেটা বলেছে যে যদি এটা একক ভেক্টর হয় তবে সি এর মান কত। এবার আমরা একক ভেক্টরের প্রপার্টিজ কি জানলাম? যে একক ভেক্টরের মান কিন্তু কত হয়? 1 হয়। অর্থাৎ ধরো এইটা একটা একক ভেক্টর, এইটা ধরো একটা একক ভেক্টর এ, নাম দিলাম 0.5 i ক্যাপ প্লাস, এক মিনিট, 0.5 i ক্যাপ পেনটাও ডিস্টার্ব করছে। হুম, ঠিক আছে। এবার হচ্ছে ধরো এটা নাম দিলাম এ ভেক্টর, এটা বেশি মোটা হয়ে গেল। এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0.5 i ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, তাই তো? এবার এর যদি আমরা সরি সরি এটা বলেছি একক ভেক্টর, তাহলে একক ভেক্টর হলে কি হবে? একক ভেক্টর হলে কি এর মাথায় ভেক্টর সাইনটা থাকবে? এর মাথায় হবে তখন কি হবে? এর মাথায় তখন হবে ক্যাপ। এবার এর যদি আমরা মডুলাস নেই অর্থাৎ মড নেই, ম্যাগনিটিউড বের করি, তাহলে কি বের দাঁড়াবে? 0.5 তার স্কোয়ার প্লাস 0.8 তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার
এবং এর যে ভ্যালুটা সেটা কত হবে, 1 হতে হবে, তাই তো? তাহলে এবার যদি আমরা করি, তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে কি দাঁড়াবে, √0.25 প্লাস 0.64 প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবার বোথ সাইডে স্কোয়ার রুট করে দাও, মানে স্কোয়ার করে দাও, তাহলে কি হবে, এর মাথায় নিলাম স্কোয়ার, এর মাথায় নিলাম স্কোয়ার, তাহলে এ স্কোয়ার স্কোয়ার রুট কেটে গেল, তাহলে সি স্কোয়ার পড়ে থাকলো, আর এইটা হয়ে গেল 1। তার থেকে মাইনাস যদি আমরা করি, তাহলে এই দুটো প্লাস করলে হবে 0.89, তাহলে সি স্কোয়ার সমান সমান 0.11, তাই তো? তাহলে সি সমান সমান √0.11। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে, অপশন সি। তাহলে যদি কোনো একটা একক ভেক্টর দেওয়া থাকে, তাহলে তার ম্যাগনিটিউড এইভাবে আমরা ফাইন্ড করব। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কোশ্চেন। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে বলছে একটি বিন্দুর অবস্থান ভেক্টর এক্স ওয়াই অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত। জেড অক্ষের ভেক্টরটি জেড অক্ষের সঙ্গে কত ডিগ্রি আনত করে আছে। আচ্ছা, এইটা এখনো ইউনিট ভেক্টরের অঙ্ক নয়। সো আচ্ছা, এইটা দেখো, যদি বলছে একটি ভেক্টরের পি হচ্ছে প্রারম্ভিক বিন্দু এবং শেষ বিন্দু হচ্ছে 4,-1,5 হলে তবে পি একক ভেক্টরটি নির্ণয় করো। আচ্ছা, বেশ। তাহলে এই একক ভেক্টর নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে ভেক্টরটা তৈরি করতে হবে। প্রশ্নে বলেছে দুটো প্রারম্ভিক বিন্দু, একটা বলছে এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, তাহলে এই দুটো বিন্দু, এই হচ্ছে 1 2 3 XYZ, তাই তো? এবং এর হচ্ছে 4 -1 5। তাহলে এর বরাবর একটা, ধর আমরা যদি ভেক্টর কল্পনা করি, ভেক্টর আঁকি আর কি, এবং এইটার নাম দিয়েছে পি ভেক্টর। তাহলে পি ভেক্টরের ভ্যালু কি হবে, পি ভেক্টর সমান সমান আমরা কি জানি, ইনিশিয়াল পজিশন মাইনাস ফাইনাল, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। তাহলে x2 কত, 4 -1 i ক্যাপ প্লাস -1 -2 j ক্যাপ প্লাস 5 -3 k ক্যাপ, তাই তো? তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 3i ক্যাপ, এখানে -3 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ, তাই তো? তাহলে পি ভেক্টর সমান সমান আমরা পেয়ে গেলাম এইটা। এইবার যদি পি ভেক্টরের ম্যাগনিটিউড বের করি, তাহলে কি হবে, এবার বলেছে আমরা একক ভেক্টর বের করতে। তাহলে আমি যদি পি এর একক ভেক্টর বের করি, তাহলে আমাকে কি বের করতে হবে, পি ভেক্টর যেটা আমি পেয়ে গেছি, এবার হচ্ছে মড অফ পি বের করতে হবে। এবার এই মড অফ পি যদি আমি বের করি, তাহলে কি হবে, মড অফ পি হচ্ছে একটা ম্যাগনিটিউড দেবে, সেটা বের করার জন্য কি করব না, আই এর কম্পোনেন্ট প্লাস জে এর কম্পোনেন্ট প্লাস কে এর কম্পোনেন্ট স্কোয়ার রুট, তাই তো? তাহলে এটা যদি করি, 3 3 যা 9 প্লাস 3 3 যা 9 প্লাস 4, তাহলে 9 9 18, 19 20 21 22, √22। তাহলে √22 হচ্ছে ইউনিট ভেক্টরের মান। ঠিক করেছি তো? দেখে নাও কোথাও ভুল গেছে কিনা।
আহ, আশা করি ভুল যাওয়ার কথা নয়। ঠিক আছে, তাহলে পি এর ইউনিট ভেক্টর সমান সমান আমরা কি জানি? পি ভেক্টর কত? 3i মাইনাস 3j প্লাস 2k বাই হচ্ছে √22। তাহলে ইউনিট ভেক্টরটা কি হবে? 3/√22i মাইনাস 3/√22j প্লাস 2/√22k। বোঝা গেল? তাহলে এইটা হলো পি ভেক্টরের ইউনিট ভেক্টর। বলতে পেরেছি? এইবার আরেকটা কোশ্চেন যেমন দিয়েছে, তিনটি একক ভেক্টর আই জে কে এর মধ্যে ডট গুণফল কোনটি সত্য? আচ্ছা, যদি ডট, আমরা ইউনিট ভেক্টরের প্রপার্টিস এর মধ্যে পড়েছি, যদি সেম ইউনিট ভেক্টরের মধ্যে সেম অ্যাক্সিসের মধ্যে যদি হয় তাহলে সেটা কি হবে? 1 হবে। যদি অপোজিট হয় তাহলে কি হবে? 0 হবে, তাই তো? তাহলে তাহলে আই এন্ড জে এর মধ্যে ডট প্রোডাক্ট, তাহলে কি হবে? এটা 0। জে আর কে এর মধ্যে ডট, এইটা তাহলে সত্য, এইটা তো সত্য নয়। আই জে করলে কত হবে? এটা হবে 0। অ্যান্ড জে অ্যান্ড কে মধ্যে ডট প্রোডাক্ট করলে কত হবে? 0। এটা তো সত্য। কে অ্যান্ড কে এর মধ্যে যদি ডট প্রোডাক্ট করি তাহলে কত হবে? এটা হবে 1। অ্যান্ড আই অ্যান্ড কে এর মধ্যে এটা কত হবে? 0। তাহলে এইটা ভুল, এইটা ভুল, এ ভুল, সি ভুল, ডি ভুল। তাহলে ফাইনাল অ্যান্সার কোনটা? বি। আর মনে রাখতে হবে, যখনই আমরা সেম ইউনিট ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করব তখন কিন্তু আমাদের হয়ে যাবে 1, এবং যখন অন্য কোনো অপোজিট, সে আই জে কে যাই হোক, জে কে আলাদা হলেই তখন কিন্তু হয়ে যাবে 0। তাহলে একমাত্র এই কন্ডিশনটা ফলো করছে, তাহলে রাইট অ্যান্সার কত হবে? বি, তাই তো? চলো, এখনই থ্যাংক ইউ বলবো না, আরো একটা কনসেপ্ট আমাদের আজকে পড়তে হবে। সেটা হচ্ছে কি, এটা বললাম পরে পড়বো, সেটা হচ্ছে এবার পড়বো আমরা ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইন। এই দিক কোসাইন কাকে বলবো? ধরো কোনো একটা পজিশন ভেক্টর, কোনো একটা আর হলো একটা পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। অর্থাৎ ধরো কোনো একটা পয়েন্ট আছে, অনলি ওয়ান পয়েন্ট, এখানে কিন্তু কোনো দুটো পয়েন্ট দেওয়া নেই, যদি কোনো একটাই পয়েন্ট দেওয়া থাকে এবং সেইটা যে আমরা কোঅর্ডিনেট নেব তার যদি 0, 0, 0 পজিশন থেকে স্টার্ট হয়, তাহলে সেই পয়েন্টটা এবং কোঅর্ডিনেটের 0 পজিশনের মধ্যে যে ডিস্টেন্সটা ক্রিয়েট করবে সেটাকে আমরা বলবো পজিশন ভেক্টর। বোঝা গেল? তোমরা যদি টাইপস অফ ভেক্টরের স্লাইডটাতে দেখো, ওখানে বিভিন্ন রকমের ভেক্টর ছিল, তার মধ্যে দেখবে ইউনিট ভেক্টর ছিল, পজিশন ভেক্টর ছিল। তাহলে পজিশন ভেক্টর কোনটা হবে? পজিশন ভেক্টর ধরো কোনো একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মধ্যে কোনো একটা পয়েন্ট ডিফাইন করা আছে, সেই পয়েন্ট থেকে তার একদম কোঅর্ডিনেটে 0, 0 পয়েন্টের মধ্যে যে একটা ভেক্টর ক্রিয়েট করবে তাকে আমরা নাম দেই আর ভেক্টর, আর ভেক্টর বিকামস দ্য পজিশন ভেক্টর। এবার এই আর ভেক্টর এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে, এবং জেড অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে, সেইগুলোকে বলবো আমরা দিক কোসাইন বা ডাইরেকশন কোসাইন। বোঝা গেল? তাহলে এই যে পজিশন ভেক্টরটা হলো, এই পজিশন ভেক্টরটা এক্স এর সাথে আলফা করেছে, ওয়াই এর সঙ্গে বিটা করেছে এবং জেড এর সাথে গামা করেছে। অর্থাৎ এই তিনটে যে আলফা, বিটা, গামা, এইগুলোকে আমরা বলবো কি? ডাইরেকশন কোসাইন। এর যদি আমরা কস নেই, কস থিটা আমরা কি জানি?
cos থিটা আমরা জানি কি x ইজ ইকুয়াল টু এখানে কি দাঁড়াবে, তাহলে x cos থিটা সমান সমান ভূমি বাই অতি, তাই তো? তাহলে এখানে আমরা cos আলফা সমান সমান x বাই r, যদি আমরা এখানে একটা এটা 2D ডায়াগ্রামে এটা এখন দেখানো যাচ্ছে না, তো তাহলে এখানে দিক কোসাইন গুলো কি হবে না, দিক কোসাইন গুলো হবে cos আলফা সমান সমান x বাই r, অর্থাৎ r একটা পজিশন ভেক্টর এবং x বরাবর যে ম্যাগনিটিউড আছে সেই ম্যাগনিটিউডের মান বাই r করলে পরে আমরা কি পাবো, cos আলফা পাবো, cos বিটা y বাই r ভেক্টর, এবং z অ্যাক্সিস বরাবর z বাই r করলে পরে আমরা কিন্তু z অ্যাক্সিস বরাবর দিক কোসাইন গুলো পাবো, বোঝা গেল? এবং r কি, r হচ্ছে এখানে একটা জিনিস ভুল করেছে, এটা r ভেক্টরটা হবে না, এই ভেক্টর চিহ্নটা দিও না, এটা ভেক্টর চিহ্নটা হবে না, ঠিক আছে? কারণ r হচ্ছে ম্যাগনিটিউড ভ্যালু এবং x y z ম্যাগনিটিউড ভ্যালু। সো এবং আরেকটা যেটা নোট করার মতো বিষয় সেটা হচ্ছে এই cos স্কয়ার আলফা এবং cos স্কয়ার বিটা এবং cos স্কয়ার গামা যদি আমরা করি তাহলে তার ভ্যালু কিন্তু হবে সবসময় 1, বোঝা গেল? এটা কিন্তু খুব একটা ভালো একটা প্রপার্টি, এটা দিয়ে অঙ্ক আসে। তো তাহলে দিক কোসাইন গুলো বললে কি দিক কোসাইন, ডাইরেকশন কোসাইন বললে আমরা কি বলবো, যে কোনো একটা পয়েন্ট তার ইনিশিয়াল অরিজিনের সঙ্গে যে একটা পজিশন আর ইনিশিয়াল পজিশন অ্যান্ড দ্যাটস ইনিশিয়াল পজিশন 0 0 0 অ্যান্ড ফাইনাল পজিশন ইজ এ, সেটা যে কোনো পয়েন্ট হতে পারে, তার যে মাঝখানের যে ভেক্টর বা সংযুক্তকারী লাইন সেটাকে আমরা বলবো তার পজিশন ভেক্টর। অর্থাৎ এই 0 0 পজিশনের সাপেক্ষে এই যে পজিশন একটা পয়েন্ট তার যে একটা ভেক্টর এইটাকে বলবো আমরা পজিশন ভেক্টর, এবং এই পজিশন ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে এবং জেড অ্যাক্সিসের সঙ্গে যে কোণগুলো করে উৎপন্ন করে, আমরা এখানে নাম দিয়েছি আলফা বিটা গামা, সেইগুলোকে আমরা বলবো ডাইরেকশন কোসাইন। বুঝতে পেরেছি? যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই পিন কমেন্টে জানাও, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তোমাদের কোয়ারি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা যথাযথ মানে তত তাড়াতাড়ি সময় আমরা কিন্তু রিপ্লাই তোমাদের দেব, ঠিক আছে? এইবার এখন একটা প্রবলেম করে নিই আমরা, যে বলছে এ একটা ভেক্টর যার ভ্যালু হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ, বুঝতে পেরেছি? এবার দিক কোসাইন গুলো নির্ণয় করতে বলেছে। তাহলে এইটা ধরো পজিশন ভেক্টর, তাহলে এর এটা ধরো একটা এ পজিশন, এ পজিশন 2 মাইনাস 3 6, এই তার পজিশন ছিল, এইটা দিয়ে একটা এখানে ছিল 0 0 0, এইটা ধরো এক্স এক্স ওয়াই জেড, তাহলে আলটিমেটলি এই দুটো ইনিশিয়াল পয়েন্ট মাঝখানে করলে পরে আমরা এই ভেক্টরটা পেয়েছি। এটা ফর্ম করলে এটাই আসে। তো এইবার এই এক্স এর সঙ্গে
যে অ্যাঙ্গেল করে আছে সেটাকে আমরা বললাম আলফা, এই ওয়াই এর সঙ্গে যে অ্যাক্সিস করে সেটাকে বললাম আমরা বিটা, অ্যান্ড জেড এর সঙ্গে যে অ্যাক্সিস করে আছে সেটাকে বললাম আমরা গামা। এইবার আমরা কি জানি, cos of alpha is equal to x by r। তাহলে এখানে কি হবে, x by a, এটা কিন্তু মড ভ্যালু, তাহলে তার ডিরেকশন কোসাইন কত হবে? তাহলে x এর ভ্যালু এখানে কত আছে, 2 আছে, a এর ভ্যালু কত আছে আমাকে বের করতে হবে। তাহলে মড অফ a ইজ ইকুয়াল টু a সমান সমান কত জানি, রুট ওভার 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাই তো? তাহলে 4 9 36, তাহলে টোটাল কত হবে হিসাব করো, 36 আর 4 হচ্ছে 40, 40 আর 9 হচ্ছে 49, তাহলে হচ্ছে 49। এই পয়েন্টারটা মাঝে মাঝে হারিয়ে যায় আর সমস্যা করে। দেখো খুব ডিস্টার্ব করছে। কোথায় চলে গেছে? তাহলে এটা হলো কত, 49। এবার এই 49, তাহলে 49 রুট করলে কত হবে, 7। তাহলে এই 7, তাহলে এর ভ্যালু কত বেরোলো, 7। এক্স এর ভ্যালু কত, 2/7। তাহলে এর ডাইরেকশন কোশ্চেন দেখো, আইডিয়া ভাবে লেখা যায় 2/7, বোঝা গেল? খুব সমস্যা করছে আজকে। তাহলে cos বিটা সমান সমান কি দাঁড়াবে, y/a, তাহলে -3/7, এবং cos গামা, এই দেখো কোথায় গামা লেখা হয়েছে, গামা সমান সমান এটা কত হবে, z/a, দ্যাট ইজ 6/7। তাহলে এইগুলো হচ্ছে তার দিক কোসাইনের মান, বুঝতে পেরেছি? ব্যাস। তাহলে তার দিক কোসাইন গুলো হচ্ছে 2/7, -3/7 এবং 6/7। এবার বলেছে একটা, দেখো এই কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন, তার আগে দেখো কলমটা আগে ঠিক করে নিই। দেখো বলেছে এ একটা ভেক্টর জেড অক্ষের সঙ্গে কত কোণ করে আছে, তাহলে অ্যান্সার দেখো কি হবে। বলেছে জেড অক্ষের সঙ্গে, তাহলে জেড অক্ষ, ধরো এই একটা ভেক্টর, এটা ধরো এক্স ওয়াই এন্ড জেড, এবং এই ভেক্টরটার মান হচ্ছে 5i ক্যাপ প্লাস 5k ক্যাপ, বোঝা গেল? তাহলে এই জেড এর সঙ্গে এ কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে কি করব, এখানে জেড অ্যাক্সিস বরাবর দিক কোসাইন নির্ণয় করবো, ডাইরেকশন কোসাইন নির্ণয় করব, তাহলে হয়ে যাবে। তাহলে জেড অ্যাক্সিস বরাবর আমরা কি জানি, তাহলে cos কি হবে, গামা সমান সমান জেড বাই, এখানে যেহেতু এ আছে তাহলে এ, এবার তাহলে কি বের করতে হবে আমাকে, মড এর ভ্যালু বের করতে হবে। তাহলে মড এর ভ্যালু কি হবে,
5 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 ইজ ইকুয়াল টু 5। তাহলে জেড অ্যাক্সিস বরাবর দিক কোসাইন কত হবে না 5/25। তাহলে cos গামা ইজ ইকুয়াল টু 5/25, তাই তো? এবার 5/25 হলে তাহলে cos গামা সমান সমান কি দাঁড়াবে? ও সরি, এখানে ভুল গেছে। 5 এ 5 এ 25, 5 এ 5 এ 25, তাহলে √50, তাই তো? সরি সরি, তাহলে এখানে হচ্ছে √50, √50, ভালো করে লিখো। √50, তাহলে √50 কি লেখা যায়? 50 কে ভাঙো, 5 10 এ 50, 5 দুগুণে 10। তাহলে আমরা এটা কি লিখতে পারি? 5/5√2 লেখা যায় তো? 5 5 কেটে গেল, তাহলে cos গামা বেরোলো 1/√2। এবার cos গামা যদি 1/√2 হয়, তাহলে 1/√2 কার ভ্যালু? কত ডিগ্রির ভ্যালু? কি হবে? cos গামা, তাহলে 1/√2 কত ভ্যালু? cos 45 এর ভ্যালু, তাই তো? তাহলে গামা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে রাইট অপশন কি হবে? 45 ডিগ্রি। বুঝতে পেরেছি? এইরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকতে পারে। বোঝা গেল? একটি বিন্দুর অবস্থান ভেক্টর x এবং y অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত। ভেক্টরটি z অক্ষের সঙ্গে কত কোণে আনত হবে? তাহলে বলে দেই। প্রথমে হচ্ছে বলেছে একটি বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ধরো এইটা x y and z, এইটা x, এইটা y এবং এইটা z। তাহলে এইটা তার অবস্থান ভেক্টর, ধরো এটা অবস্থান ভেক্টর, এটা একটা যে কোনো একটা পজিশন, ধরো a অফ x1 y1 z1, বোঝা গেছে? এবং এই ভেক্টরটা x এর সঙ্গে 45 ডিগ্রি, y এর সঙ্গে 45 ডিগ্রি এবং z এর সঙ্গে কত? তাহলে আমরা যেটা জানি, তাহলে এখানে আলফা সমান সমান কত? 45 ডিগ্রি, বিটা সমান সমান কত? 45 ডিগ্রি, গামা সমান সমান কত? দ্যাট ইজ জিজ্ঞাসা হচ্ছে। এবার আমরা কি জানি? আমরা ডিরেকশন কোশ্চেনের একটা নোট লিখিয়েছিলাম, যেখানে বলেছিলাম cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা সমান সমান কত? 1। তাহলে এখানে যদি আমরা বসাই, তাহলে কি দাঁড়াবে? cos স্কোয়ার 45 ডিগ্রি, তাই তো? প্লাস cos স্কোয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1। তাহলে cos স্কোয়ার 45, cos 45 এর মান কত? 1/√2 তার স্কোয়ার প্লাস 1/√2 তার স্কোয়ার প্লাস cos স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা করলে কত হবে? 1 এই দুটো
স্কোয়ার রুট করলে কত হবে 1, তাহলে cos স্কোয়ার গামা সমান 1 মাইনাস 1, দ্যাটস বিকাম 0। তাহলে cos স্কোয়ার গামা সমান সমান 0। তাহলে গামা সমান সমান তাহলে এইদিকে যদি আমি বলি cos স্কোয়ার গামা সমান সমান 0, তাহলে গামা সমান সমান কত বলতে পারি cos কত, তাহলে কত বলতে পারি cos স্কোয়ার গামা সমান সমান 0, তাহলে গামা সমান সমান কত হবে, cos এর কত ভ্যালুর মান 0 হয় 90, তাহলে 90 ডিগ্রি। তাহলে গামা সমান সমান হবে 90 ডিগ্রি। বুঝতে পেরেছি? এইটা যদি না বুঝে থাকে এরকম করো, তাহলে বোথ সাইডে স্কোয়ার নিয়ে নাও, তাহলে কি বোথ সাইডে রুট ওভার নিয়ে নাও, তাহলে cos গামা হয়ে যাবে শুধু ইজ ইকুয়াল টু 0। তাহলে গামা সমান সমান cos ইনভার্স করে করতে পারো, বা cos গামা ইজ ইকুয়াল টু cos 90 ডিগ্রি। cos কেটে গেল, গামা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখানে গামার ভ্যালু কত বেরোলো 90 ডিগ্রি। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে, সি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছি? ব্যাস, তাহলে মোটামুটি আজকের ক্লাস এখানেই শেষ। এর পরের ক্লাসে আমরা আরো অন্যান্য টপিক পড়বো, যেমন ভেক্টর এলজেব্রার মধ্যে অ্যাডিশন ল, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, সমতলীয় ভেক্টর, প্যারালাল ভেক্টর, একতলীয় ভেক্টর, রোটেশনাল ভেক্টর, ইরোটেশনাল ভেক্টর। তো এইসব জিনিসগুলো আমরা কিন্তু পরের চ্যাপ্টারে জানবো, মানে পরের ক্লাসে, নট পরের চ্যাপ্টার। এইটা আমাদের টেলিগ্রাম লিঙ্ক, তোমরা এখান থেকে স্ক্যান করে বা স্ক্রিনশট নিয়ে স্ক্যান করে তোমরা যুক্ত হতে পারো। এইটা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক, তোমরা যুক্ত হতে পারো। আর ওভারঅল তোমাদের সকলের সিলেকশন হোক, এইটা আমাদের তরফ থেকে, মানে আমার তরফ থেকে তোমাদের বেস্ট উইশেস। তোমরা যা যা এখানে করাচ্ছি মোটামুটি সেগুলো করো, নিজে থেকে বাড়িতে প্র্যাকটিস করো। আশা করি এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, এবং পরবর্তীতে ইন্টারভিউর প্রিপারেশন, সাবজেক্টের নলেজের সেই বিষয়ে অনেক ভিডিও আসবে। একটা পার্টিকুলার চ্যাপ্টারে আমরা কোন কোন ভিডিওগুলো করব, কোন কোন জিনিসগুলোর উপর, কোন কোন টপিকগুলোর উপর বেশি করে জোর দেব, সেগুলো আমি নিয়ে আসব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের জন্য যে আমি এত পরিশ্রম করছি, তো তোমরা লাইক করো। যদি ভালো লাগে, লাইক করতে বলবো না, যদি ভালো লাগে ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। যদি মনে হয় যে তোমার কোনো বন্ধু বান্ধব ভিডিওটা দেখে হেল্পফুল হতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলগুলোতে যুক্ত হয়ে আমাদের পাশে থেকো। ঠিক আছে, আজকের মতো টাটা।